শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন জনগণের স্বার্থ এবং গণতন্ত্রকে মজবুত করতেই অনেক ছাড় দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো দণ্ডিত শেখ হাসিনা, আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলায় 8 আসামির বিরুদ্ধে পরোয়ানা। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজের, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একমত সব দল। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে, জানালেন নাহিদ। সনদ ঘোষণা নিয়ে সরকারের টালবাহানার প্রতিবাদে শহীদ মিনারে নীরব প্রতিবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শীঘ্রই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশও দেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে, এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই মামলায় 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা আকন্দ বুলবুলকে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে 227 মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন শেখ হাসিনা। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন
1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এই মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় গুলি করে হত্যা, লাশ পোড়ানো ও একজন আহত জুলাই যোদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে 5ই আগস্ট। সেদিনও মরণাস্ত্র হাতে আক্রমণাত্মক ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ। এদিন ছাত্র জনতার স্রোত ঠেকাতে আশুলিয়ায় 5 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। একজন গুরুতর আহত হয়। পরে এই 5 জনের লাশ এবং গুলিতে গুরুতর আহত একজনকে পুলিশের ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। বুধবার ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাত সহ গ্রেফতার 8 আসামির 7 জনকে। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থা জমা দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানা চাপের মাঝে তথ্য জুগিয়েছে বেশিরভাগ গণমাধ্যম। সরকার বিভিন্ন সংস্থার চাপে হাত পা বাঁধা গণমাধ্যম গণ আন্দোলনের পক্ষে কাজ করেছে। যথেষ্ট ভূমিকা না রাখার অভিযোগও রয়েছে কয়েকটির বিরুদ্ধে। দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ এবং কয়েকটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে তথ্য আটকে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। এর মাঝেও গণমানুষের মাধ্যম হয়ে ওঠার চেষ্টা ছিল গণমাধ্যমের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় 2024 সালের 6 জুন। শুরুর দিকে গণমাধ্যমের দৃষ্টি কম থাকলেও আন্দোলনের তীব্রতায় সেটি জায়গা করে নেয় টিভি নিউজের হেডলাইন ও পত্রিকার প্রথম পাতায়। জুলাইতে আন্দোলন তীব্র হয়ে উঠলে তখনকার শেখ হাসিনা সরকার তথ্য প্রচার না করতে এবং আন্দোলনের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচারে চাপ দিতে থাকে গণমাধ্যমগুলোকে। দেশ জুড়ে বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ। বাংলা ভিশন সহ কয়েকটি টেলিভিশনের সম্প্রচার কয়েক দফায় হঠাৎ বন্ধ করে দেয় হাসিনা সরকার। জনগণের চাহিদা সবকিছু যেমন গণমাধ্যম পূরণ করতে পারেনি, গণমাধ্যমের অনেক ধরনের ব্যর্থতা আছে, দুর্বলতা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো গণমাধ্যম পেরেছে এবং আপনি বিপ্লবের ওই সময়কার সামগ্রিক প্রেক্ষাপটে যা দেখেন যে তথ্য এসেছে গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু এসেছে, এমন না যে আপনি কোনো বিকল্প মাধ্যমে পেয়েছেন। ডেফিনেটলি ওই সময় সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল, বাট এক্ষেত্রে প্রচলিত বা যেসব গণমাধ্যম তখন কাজ করেছে তারাও কম বেশি অনেকে চেষ্টা করেছে। আমি আবারও বলছি, এর মধ্যে কারো চেষ্টা সফলতা ছিল, কেউ হয়তো ইচ্ছা করে আত্মসমর্পণের জায়গাটা বেছে নিয়েছেন। গণঅভ্যুত্থানের প্রতিটি স্তরকে এই বেগবান করার ক্ষেত্রে গণমাধ্যম নানানভাবে ভূমিকা রেখেছে। এবং আপনি দেখুন, যখন টেলিভিশন চ্যানেলে গণহত্যার খবর দেখাতে পারছে না, সেই সময় সে যখন অন্য একটি সাধারণ নাটক দেখাচ্ছে বা এমন একটি ডকুমেন্টারি দেখাচ্ছে যেটাতে মানুষের কোনো আগ্রহ নেই, তখন মানুষও ওই গণমাধ্যম দিয়ে বুঝতে পেরেছে যে এই টেলিভিশন মূল খবর দেখাতে পারছে না। এই যে খবর দেখাতে না পারা, অর্থাৎ একটা চাপ তৈরি করা হয়েছে, এটাও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সেই প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি মায়েরা শিশুদের হাত ধরে রাস্তায় নেমে এসেছে। ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। আপনি যে বলবেন যে শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে, না, এটা সম্ভব নয়। গণমাধ্যমই সে সময় মুখ্য ভূমিকা পালন করেছে। অনেক সাংবাদিক সেখানে ব্যাপক সাহসী ভূমিকা পালন করেছে। সাংবাদিকরা এই জুলাই যোদ্ধাদের মতো করে তারাও জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গেছে। বহু সাংবাদিক সে সময় রাতের বেলায় ঘুমোতে পারেনি, রাতের বেলা বাড়ি ঘরে ফিরতে পারেনি, প্রতিনিয়ত তারাও আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু একটা জাতি, সবগুলি সেক্টর যখন এক হয়ে যায়, এক জায়গায় মিলিত হয় একটা মুক্তির আশায়, তখন একটা গণ অভ্যুত্থান হয়। সেটাই কিন্তু আমরা জুলাই দেখেছি। সুতরাং জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা আসলে অনেক। এই গণমাধ্যমের ভূমিকা যদি অনেক না হতো, আপনি খেয়াল করলে দেখবেন যে যখন কোনো খবর পাওয়া যাচ্ছে না, সে সময় বিদেশি গণমাধ্যমগুলি বাংলাদেশের গণমাধ্যমকে কোট করেই কিন্তু মৃত্যুর সংবাদগুলি প্রচার করেছে। সুতরাং এই জিনিসগুলিকে আপনি উপেক্ষা করার কোনো জায়গা নেই।
কিছু ব্যতিক্রম বাদে জুলাই গণ অভ্যুত্থানে ছিল টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের ইতিবাচক ভূমিকা। জনগণের সাথে আন্দোলনকারীদের যোগসূত্রের অন্যতম বার্তাবাহক হয়ে ওঠে গণমাধ্যম। ওভারঅল আপনি যদি বলেন যে জুলাইয়ের সময় আমরা দেখি যখন টেলিভিশনগুলিকে একরকম বন্ধ করে দেওয়া হয়েছে, টেলিভিশনগুলিতে কোনো খবর দেখানো যাবে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, প্রধানমন্ত্রী কার্যালয়ের লোকজন গিয়ে চাপ প্রয়োগ করা শুরু করেছে। সে সময় হঠাৎ করে আপনি দেখবেন যে নিউজ পেপার খুব পপুলার হয়ে উঠেছে। নিউজ পেপার অনেক বছর পর হকারের কাছে গিয়ে মানুষ নিউজ পেপার খুঁজে খুঁজে নিয়ে এসেছে। তার মানে কি, এটা তো গণমাধ্যমেরই একটা ভূমিকা। সুতরাং গণমাধ্যম তার মতো করে ভূমিকা রেখেছে, ভূমিকা রাখার চেষ্টা করেছে। যে যার পরিসরে সাংবাদিকরা, সম্পাদকেরা কথাবার্তা বলেছে। এর মধ্যে কারা কারা দালালি করেছে, কারা কারা এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছে, এগুলি সবই আসলে চিহ্নিত হয়ে গেছে। সুতরাং আপনি গণমাধ্যমের ভূমিকাকে গণ অভ্যুত্থানের জায়গা থেকে উপেক্ষা করে দেখার কোনো সুযোগ নেই। একটা বড় শিক্ষা গণমাধ্যমের জন্য যে সেটা হলো যে জনগণকে তথ্য না জানিয়ে টিকে থাকার সুযোগ নেই। এখন যুদ্ধটা তো অনেক ধরনের, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ওভার ইনফরমেশন, যেটার মধ্যে আসল তথ্য থাকে না। সুতরাং চ্যালেঞ্জটা আরও বহুপাক্ষিক এবং গণমাধ্যমের জন্য এটা আরও বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়। কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে এত তথ্য ঘুরে, এর মধ্যে থেকে রিয়েল যেটা তথ্য সেটাকে নিয়ে আসলে গণমাধ্যমকে কাজ করতে হয়। সেখানে অনেক চটুল তথ্য থাকে, অনেক হালকা সসি তথ্য থাকে, যেটা নিয়ে আমার মনে হয় প্রফেশনাল হাউস সবসময় যুদ্ধ করে। তা আমি চাইবো যে সেই যুদ্ধটাকে জিততে গেলে গণমাধ্যমকে নিজের মধ্যে এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশনের জায়গায় আসতে হবে, যে এটা ভালো, এটা খারাপ। গণমাধ্যমগুলো কোলাবোরেটিভ, মানে একসাথে সহযোদ্ধা হিসেবেও কাজ করতে পারে। 2-4টা গণমাধ্যম যদি একসাথে কাজ করে, সেটা একটা ভালো উদাহরণ হতে পারে। কাজের ক্ষেত্রটা আমার কাছে মনে হয় বহুপাক্ষিক এবং এটা আসলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। গণমাধ্যমের জবাবদিহিতা ও ইতিবাচক ভূমিকা গণতান্ত্রিক যে কোনো আন্দোলনকে সফল করে তোলে। শুধু সংবাদ পরিবেশন নয়, জনমত তৈরি ও জন আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম হিসেবে সমালোচনাকে সঙ্গী করেই নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে গণমাধ্যম। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তায় ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি কার্যকর ব্যবস্থা তৈরিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে করা প্রতিবেদনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রধান সমস্যা হলো ভুল তথ্য, ভুয়া খবর এবং এই বিভ্রান্তিকর তথ্যের কিছু অংশ বাইরে বসবাসকারী লোকেরা ছড়িয়ে দেয়, কিছু স্থানীয় মানুষজন জড়িত। এটাকে একটানা বোমা বর্ষণ বলেও তিনি উল্লেখ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমেও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলেও উল্লেখ করেন। এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের ভূমিকাও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সঙ্গে সব দলের মতামত নিয়ে স্বল্প সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনা হয়। এদিনের আলোচনার বিষয় ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে কোনো আলোচনা না হলেও এদিন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে সব দলেই একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবাই একমত হলেও স্বল্প সময়ের মধ্যে এর কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে সবাই একমত হলেও ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। ১/১১ মতো কোনো পরিস্থিতি যাতে না হয় সেজন্য রাষ্ট্রপতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনে কেউই একমত নয়। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে বারবার একটা গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ শেষে যে যুদ্ধাবস্থা বিরাজ করে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায় দেশ, সেই অবস্থা যাতে বিরাজ না করে। ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে প্রণয়ন করা হয়েছিল, এখানে প্রেসিডেন্ট ছাড়া অন্য যেই ব্যবস্থাগুলো আছে, অন্য 5টা ধাপ, এগুলো আমরা মনে হয়েছে মোটামুটি ঠিক আছে। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। 6th এসে আমরা বলেছি
যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। এদিকে জাতীয় ঐকমত্যের বিষয়ে বিএনপি সহযোগিতা করছে না কিছু গোষ্ঠীর এমন তকমাকে বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐক্যমতে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনোদিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত হয়েছি। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে কি কি বিষয় বাদ দেয়া বা সংযুক্ত করা যায় সেটি দলীয় ফোরামে আলোচনা করে জানানোর কথাও বলেন সালাহউদ্দিন আহমেদ। বাস্তবায়ন করার যোগ্য সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে তারা রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে চায়, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে বিএনপি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়েছে, এখন জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার গঠন জরুরি। বিএনপি করে অনাচার দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো নেতাকর্মী অন্যায়ের জড়িত প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও যারা বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছেন তারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একতরফা নির্বাচন করা হলে এনসিপি সেই নির্বাচনে অংশ নেবে না। গুম, খুন, হত্যার বিচার নিশ্চিত করতে হবে। লালমনিরহাটে পদযাত্রা এবং সমাবেশে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে মিশন মোড়ে সন্ধ্যায় পদযাত্রা শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পদযাত্রাটি জেলার এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে এই পদযাত্রা উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সময় নাহিদ ইসলাম কথা বলেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার দলের অবস্থান সম্পর্কে। অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে। সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যে আত্মত্যাগ, সেটার ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে, যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান, আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন। এবং আগামীর বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতা আর জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানার অভিযোগে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় ব্যতিক্রমী নীরব প্রতিবাদ। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুলাই শহীদদের প্রতীকী লাশ রেখে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ শেষে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেত্রী নাফসিন মেহনাজ আজরিন অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করার পাশাপাশি দ্রুত জুলাই সনদ ঘোষণারও দাবি জানান। এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টিরিম আজকে বসে আছে, তারা এই শহীদ এবং আহত ভাইদের প্রতিনিধিত্ব করছে না, তো তারা কার প্রতিনিধিত্ব করছে? তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এখনো কেন বিচার আপনারা করতে পারছেন না? তাদের এখনো কেন বিচার হয়নি? কেন এখনো পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে? 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। পরে এই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ নিয়ে সন্দেহের কিছু নেই জানিয়ে উপদেষ্টা জানান, দেশ বিক্রি করতে আসেনি অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির সাথে এ বিষয়ে করা বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 জুলাই।
চুক্তি শেষ হওয়ায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও স্বচ্ছ করতে নতুন পরিকল্পনা সরকারের। আর তাই পুরনো প্রতিষ্ঠান নয়, আপাতত 6 মাসের জন্য নৌবাহিনীর হাতেই যাচ্ছে এনসিটির দায়িত্ব। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। যেহেতু সাইফ পাওয়ারটাকে এত বছর কাজ করেছে, তো তাদের একটা কোঅপারেশন লাগবে লোকজন, মানুষজনের জন্য। অপারেটর মানে কি, আমি হেড অফ দ্য অপারেটর, লজিস্টিক্সের যে লোকগুলো ছিল সেই লোকগুলোকেই এমপ্লয় করবে এই নতুন অপারেটর। নৌপরিবহন উপদেষ্টার দাবি, সেবা উন্নত করতে হাতবদল করা হচ্ছে বন্দর পরিচালনার দায়িত্ব। 40টির বেশি দেশে কাজ করা দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পেছনে ভিন্ন দুরভিসন্ধির অভিযোগ সত্য নয় এমন দাবি তার। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না, ডিপি ওয়ার্ল্ড। আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি নাই, বলা উচিত কিনা জানি না, এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, যদি আমার এখানে বসে থাকতে হয়। এই সরকার, আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। অস্থায়ীভাবে দায়িত্ব বদল হলেও বন্দরে কর্মরত কারো চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌপরিবহন উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহারের পরও চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনার বরখাস্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, কেউ কাজ বন্ধ রেখে পুরো দেশকে জিম্মি করলে এনবিআর এমন সিদ্ধান্ত নিতেই পারে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। গণফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর শোক সভার আয়োজন করেছে তার রণাঙ্গনের সাথীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। আলোচনায় মোস্তফা মহসিন মন্টুর কার্যক্রম স্মরণ করে বক্তারা বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত 15 বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানেও মোস্তফা মহসিন মন্টু অংশগ্রহণ করেন। তিনি সবসময় স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার। বিগত সরকারের অনিয়ম এবং দুর্নীতির কারণে মালয়েশিয়া পুনরায় কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক সেমিনারে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, মালয়েশিয়া কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করা হচ্ছে, কারণ আগের চুক্তির মধ্য দিয়েই শ্রমবাজারটিতে দুর্নীতি হয়েছিল। জানান, আগামী 5 বছরে জাপানে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মী কাজে যাবার সুযোগ রয়েছে। এর জন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে। উপদেষ্টা জানান, বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা এবং দক্ষ কর্মী তৈরি করতে না পারার কারণে জাপানে প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। গত 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংশোধন 9,07,662টি আবেদনের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে এনআইডির ক্রাশ প্রোগ্রাম নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, এনআইডির কারেকশনের জন্য 9,84,356টি আবেদন পেন্ডিং ছিল। এর মধ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 9,07,662টি আবেদন। অনিষ্পত্তি আবেদন রয়েছে 76,694টি। এতে গ্রাহকদের ভোগান্তির মাত্রা কমেছে। এর আগেও নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে জাপান ও জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনজি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে। রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, অর্থের অপচয় হতে দেবে না অন্তর্বর্তী সরকার। এনবিআরের বিষয়টি IMF-কে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বারবার আলোচনা আর্থিক খাত সংস্কার, সাথে ডুবতে বসা ব্যাংকিং খাতও। এখন দুর্বল ব্যাংকগুলো চাহিদা মতো টাকা দিতে পারছেন না গ্রাহকদের। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াও রয়েছে।
এমন বাস্তবতা রাজধানীতে ইউরোপ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন ইউরোপ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা কথা বলেন ব্যাংক খাত নিয়ে। জানান চলতি বছরই হচ্ছে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মাসে মেজর যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা দ্য ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা এখন কোথেকে দেবো, আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই। অর্থ উপদেষ্টা বলেন ব্যাংক কর্মকর্তা বাদ বিচার করে লোন দেন না, এ কারণে ব্যাংক খাতে এত বেশি খেলাপি। ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের, তার পারফরমেন্স ভালো। এর ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। IMF এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেশন নেব না, পলিসি মেকার ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। আই হ্যাড টু রাইট এ লেটার। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন টেকসই উন্নয়নের জন্য এসএমই খাতে পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন। 21টা পার্টনার ব্যাংকের থ্রুতে এই লোনগুলি ডিসবার্স করি এবং সবার কিন্তু সিমিলার এক্সপিরিয়েন্স, 99% প্লাস রিকভারি রেট। এসএমই খাতের সেরা প্রতিবেদনের জন্য অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন ডেস্ক রিপোর্ট। শরিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিটেন্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদুল আজহা রেমিটেন্স ক্যাম্পেইন 2025-এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান নির্বাচিত 3 জন গ্রাহক ও 3 জন কর্মকর্তাকে পুরস্কার দেন। ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মোহাম্মদ আব্দুল্লাহ, ফেনী শাখার আমিনা আক্তার সুলতানা, যাত্রাবাড়ি শাখার মোহাম্মদ মাসরুকুর রহমান, বুল্লাবাজার এজেন্ট আউটলেটের মোহাম্মদ ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কায়সার খান এবং নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মোহাম্মদ আশরাফুল আলম সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী সহ অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় শুরু হয়েছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার। একই দিন মাটিরাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডের কমিটি হস্তান্তর করা হয়। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বিকেল 5টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে রাত 10টা পর্যন্ত। এবারের সম্মেলনে মোট 1514 জন কাউন্সিলর ও ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে মুখোমুখি হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি ও মাকসুদ আহমেদ বাইজিদ পান্না। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়েছেন মোট 6 জন প্রার্থী। নির্বাচনের দায়িত্বে আছেন অ্যাডভোকেট আব্দুল হক ফরাজির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 5 দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ভিসা সমস্যার সমাধান, বেকার ক্যাডেট, রেটিংসদের চাকরি নিশ্চিতকরণ এবং ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। সংগঠনের মুখ্য সংগঠক ক্যাপ্টেন রেদওয়ান শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের। বললেন জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো দণ্ডিত শেখ হাসিনা, আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলায় 8 আসামির বিরুদ্ধে পরোয়ানা। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজের। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একমত সব দল। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে জানালেন নাহিদ। সনদ ঘোষণা নিয়ে সরকারের তালবাহানার প্রতিবাদে শহীদ মিনারে নীরব প্রতিবাদ।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshinews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।